এখানে ধরেন এখানে আরেকটা ব্যাপার আছে, যদি আমি মামুন ভাইয়ের সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ধরেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অনেক ফ্যাসিলিটি অনেক কম, বাজেট কম। তো এই জায়গাগুলোতে আসলে ফুটবলটার বাণিজ্যিকীকরণ করা হয় না। পাড়া মহল্লায় 2-3 হাজার টাকায় টুর্নামেন্ট দেয়, পাশের এলাকার ভালো প্লেয়াররা 2-3 লাখ টাকা দিয়ে হায়ার করে নিয়ে আসে। মানুষের মধ্যে ওই আগ্রহ আছে। এমনই হয় আমার এলাকায় করিম মাঝি ধরেন দল দেয়, দিয়ে মানে টুর্নামেন্টের প্রাইজ মানি হলো 10,000 টাকা, সে খরচ করে 10 লাখ, সে একটা নদীর নৌকার মাঝি, পুরো সিজন টাকা কামাইছে ফুটবলে। তাহলে আবেগ আছে। ক্লাব কালচার যদি আমি সিটি বা ডিস্ট্রিক্ট পর্যায়ে নিতে পারি, সেজন্য আমার স্টেডিয়াম লাগবে, ইনফ্রাস্ট্রাকচার লাগবে। এখানে আগে আসতে হবে গভর্নমেন্টকে। তাহলে লিগগুলা আমাদের তো ভালো মাঠও নেই, যেটা আমি ধরেন শুনি তাহলে আপনাদের সেকেন্ডারি লিগ এবং ফার্স্ট লিগ, এই ধরেন একটা হলো সেকেন্ডারি ডিভিশন যেখান থেকে প্লেয়ার উঠে আসবে, আর ফার্স্ট লিগটা জমজমাট হবে। ফার্স্ট লিগে এবার ঢুকবে কে? ব্র্যান্ড স্পন্সর, মানে মানে বিজনেস যখন প্রবেশ করবে তখন এটা হয়ে যাবে পেশাদার লিগ। পেশাদার লিগের এখন আমাদের পেশাদার লিগ চলে ডোনেশনে, কিন্তু তখন চলবে মানে ইনকামে যখন চলবে তখন প্লেয়াররা বেতন পাবে। আর যখন প্লেয়াররা বেতন পাবে তখন আর এটাই তো চাকরি, খেলাই জব। আমি খেলে মাসে 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করতে পারি। ক্রীড়াই কিন্তু মেন পেশা। আপনি যদি ক্রীড়াকে পেশা নেন, ক্রীড়াই কিন্তু মেন পেশা। এই জিনিসটা যখন হবে তখন মনে করেন যে গ্রাউন্ড থেকে মানে ফুটবলার পাওয়া শুরু হয়ে যাবে। এবার গ্রাউন্ড থেকে ফুটবলার পাওয়ার জিনিসটাকে আরেকটু স্ট্রঙ্গার বানানো যায় কিভাবে? যেমন ধরেন বার্সেলোনা বিভিন্ন পিছিয়ে পড়া কান্ট্রিতে একাডেমি দেয়। যদি আমরা গভর্নমেন্ট থেকে সরাসরি অ্যাপ্রোচ করি, বার্সা একাডেমি এখানে বাংলাদেশে হওয়ার পসিবিলিটি আছে। এরপরে ধরেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের প্রতি আমাদের সমর্থকরা এবার যে ক্রেজ দেখাইছে, ব্রাজিল আর্জেন্টিনা থেকেও টেকনিক্যাল ফুটবলিং সাপোর্টটা নেওয়া যায় এএফএ অথবা ব্রাজিলিয়ান ফেডারেশনের সাথে একটা চুক্তি করে, যে মাসে বা বছরে একবার আমাদের এখানে আপনারা একটা ক্যাম্পেইন করে যান, 2 বছর 3 বছর, মানে 1 মাসের লম্বা একটা ক্যাম্পেইন চালাই দিয়ে যান, যেখানে ট্যালেন্ট হান্টিং চলবে। আপনারা ট্যালেন্ট খুঁজবেন, এর মধ্যে স্পার্ক আছে, তারপরে তার ফুটবল টেকনিক্যাল এডুকেশনের বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে যান, এবং ওদের সাথে একটা কোলাবোরেশন হইতে পারে যে ওরা যা কিছু ব্যবহার করে বা যে ধরনের টেকনিক ইউজ করে ওই জিনিসগুলোর একটা এডুকেশন পারপাস এক্সচেঞ্জ প্রোগ্রাম করা যেতে পারে। সো আর্জেন্টিনাকে অ্যাপ্রোচ করলে আমার মনে হয় এটা সহজে পাওয়া যাবে, কারণ আর্জেন্টিনারে আমরা কাতারে যে সাপোর্ট দিছি, ইভেন ইফ এবার যেটা দিছি, এটা আর্জেন্টাইন মিডিয়া, গ্লোবাল মিডিয়া এটা চলছে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এই ফাঁকে একবার আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 টিমের আনছিলাম, পরে ওরা কয়েকদিন হোটেল ভাড়া, বিমান ভাড়ার জন্য যেতে পারে না। তো আমাদের নিয়তে অনেক বড় আপগ্রেড লাগবে, আমাদের নিয়ত পরিষ্কার। প্রবলেম হলো কি, আমি আপনাকে এবং আমাদের আসলে প্রপার বাজেট করতে হবে। আমাদের কাছে স্পন্সর হলো মেইন ইম্পর্টেন্ট জিনিস। এডিডাস, নাইকি, এই ধরনের স্পন্সররা যখন আপনার দেশে আসবে, আপনাকে লিভারপুল একাডেমি করতে হবে। লিভারপুল একাডেমির মানুষ আসছে, 1 সপ্তাহ ছিল, চলে গেছে। এই দেশে লিভারপুলের একটা শাখা একাডেমি করতে হবে, বার্সেলোনার শাখা একটা একাডেমি করতে হবে, যাদের একাডেমি খুব স্ট্রং নিচ থেকে। এই যে 6-7টা একাডেমি যখন বাংলাদেশে হবে, এখানকার যখন জুনিয়র বাচ্চারা, আপনার ছেলে, আমার ছেলেকে আমি এই পেশায় কেন দিব, যখন দেখবে এই পেশা তার জন্য তার লাইফ সে করে নিতে পারবে, যখন দিবেন, এই বাচ্চারা যখন ট্রেনিং স্টার্ট করবে 6-7 বছর বয়সে, তাদের যখন এই জায়গা থেকে ইউরোপে যাওয়ার একটা সুযোগ চলে আসবে। একাডেমিগুলো হলে তো আমরা একসময় ছোটবেলা ফুটবলার হতে যেতাম, কিন্তু বাবা মারা বলতে ফুটবলার হয়ে কি হবে, কিছুই তো জাতীয় দলে না খেললে তো ফুটবলারদের ইনকাম সোর্সটা কি, এটা স্টিল নাও কেউ জানে না। এখনকার ক্রিকেটারদের একটা ইনকাম সোর্সের সম্পর্কে আপনার একটা ধারণা আছে। গভর্নমেন্ট তাদের স্যালারি দেয় এত টাকা, ফুটবলের গভর্নমেন্ট কিন্তু ফুটবলারদের স্যালারি দেয় না। লাস্ট আই থিঙ্ক পারফর্ম করার জন্য প্রত্যেক মাসে 1 লাখ করে। আমাদের বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ওই যেটা বললাম, ফুটবলের সঙ্গে ছিলেন, কিছু না, ওনার আন্ডারে আমরা খেলছি, উনি আমাদের ক্যাপ্টেন ছিল, উনি যখন ন্যাশনাল টিমে খেলছে 2007-এ। তিনি নিশ্চয়ই ভালো, উনি অলরেডি উনি অলরেডি ন্যাশনাল প্রত্যেকটা খাতে ক্রীড়ার যারা খেলাধুলায়, ধরেন সুইমিং বলেন, লং টেনিস বলেন, বাস্কেটবল বলেন, হকি বলেন, প্রত্যেকটা এরকম বাংলাদেশের ফুটবল টিমকে উনি 1 লাখ করে মাসের স্যালারি দেয়। আই থিঙ্ক যারা ভালো রেজাল্ট করছে ন্যাশনাল টিমের প্লেয়ার 23 জন 6 মাসের জন্য, এবং 6 মাস পর যদি আবার ভালো রেজাল্ট করে এটা রিনিউ হবে, নাইলে এটা স্টপ হবে। আই থিঙ্ক এই ধারণা এটাই। এই যে আপনার এই যে পেশা, নেশা থেকে তো পেশা হয়, আমাদের তো আসলে খেলাটা নেশা ছিল, তারপরে সে পেশা। তা আপনাকে বললাম, এই যে একাডেমিগুলি যদি আপনার ঠিকভাবে বাইরের দেশের একাডেমিকে যদি আপনি বাংলাদেশে করতে দেন, এই যে
এত পরিমাণ প্লেয়ার, এত বাচ্চারা এখন সব জায়গায় একাডেমি যায় না, ওখানে যাবে, ওখান থেকে যখন 2-4-5টা খেলার ইংল্যান্ডে লিভারপুলে যাওয়ার সুযোগ হবে, ম্যানচেস্টারে যাওয়ার সুযোগ হবে, তারা ওই জায়গায় ক্যাম্প করবে, ওখানে থাকবে, ওখানে খাবে, তাদেরকে ওখানে রাখা হবে। ওই প্লেয়ারগুলি যখন 8-10 জন যদি বছরে যায়, ওই 8-10টা প্লেয়ার যখন বাংলাদেশে পরবর্তীতে আসবে, তখনই কিন্তু চেঞ্জ হওয়া শুরু হয়ে গেল। দেশের ইন্টারন্যাশনাল ম্যাচে আপনার রেজাল্ট পাওয়া শুরু হয়ে গেল। এখন হামজার মতো প্লেয়ার বাংলাদেশে আসছে, ইংলিশ লিগ খেলা, টপ লিগে খেলা একজন প্লেয়ার বাংলাদেশকে আসছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বাংলাদেশের পতাকা বহন করে সে বাংলাদেশ ফুটবলকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। হামজা, সুমিত, ফাহমিদুল, জায়ান, এই ধরনের প্লেয়ার বেশিরভাগ হামজার দিকে ফোকাসটা, কারণ হামজা লেস্টার সিটির মতো চ্যাম্পিয়ন, ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন টিমের একজন প্লেয়ার। তা আপনাকে বুঝতে হবে এই যে রিপ্রেজেন্ট করা, এই যে আমাদের দেশকেও একটা উচ্চ মাত্রায় নিয়ে যাওয়া, ওখানে ধরে রাখার দায়িত্ব কার? হামজা তো 10 বছর 12 বছর খেলবে না, তার তো পড়তির দিকে ওই যে ও যে এক জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে, ওই জায়গায় স্টে করার দায়িত্ব তো আমাদের গভর্নমেন্টের, আমাদের বিএফএফ এর কাজ কিন্তু সবারই করতে হবে। আমরা দোষারোপ দিয়ে কিন্তু পার পেয়ে যাই, প্ল্যানিং করতে হবে। আমরা দোষারোপ করে পার পেয়ে যাই, কিন্তু পার পেলে হবে না। আপনাকে প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে ইমপ্রুভমেন্ট আসে কিনা সেটাও চিন্তা করতে হবে। আপনি এই বললাম না একাডেমিগুলি, মাঠে আপনি কোন জায়গায় ঘাটতি ফিল করতেন, কোন জায়গায় মনে হতো যে আমরা আসলে অন্যদের থেকে দেখেন আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ যখন খেলতে যাই, তখন আমরা এক এনভায়রনমেন্টে খেলতে যাই, আমরা আরেক এনভায়রনমেন্টে ট্রেনিং করি। বাংলাদেশে আমাদের আগে অনেক সুযোগ সুবিধা কম ছিল। আপনি রিকভারি সেশন কি জিনিস, এটা মাঠের কথা আমরা শুনতাম। বাংলাদেশের ফুটবলে আসলাম একটি কথা বলছেন যে আমরা যখন বাইরে বিদেশের মাঠে খেলতে যেতাম, সেই মাঠের বাউন্স আর আমাদের দেশের মাঠের বাউন্স অনেক পার্থক্য। না, উনি তো বিএফএফ এর মেম্বার ছিলেন অনেক বছর, উনি কি চেষ্টা করেছেন? আমরা মুখে বলি, কাজে কেউ করি না। ওনারা বিএফএফ এর ভাইস প্রেসিডেন্ট ছিলেন, স্টিল না ওনারা স্পোর্টসের একটা ভালো জায়গায় আছেন। ওনারা চাইলে কিন্তু অনেক কিছু কাজ করতে হবে। আমি আইসা বললাম আপনার লাইভ প্রোগ্রামে যে এটা নাই, ওইটা নাই, এটা নাই, এটা সমাধান না, করতে হবে, এই জিনিসটা করে নিতে হবে, এই জিনিসগুলো নিজের আয়ত্ত আনতে হবে, দেন আপনি ইমপ্রুভমেন্ট দেশের ফুটবলের। কেন বলি যে হামজা এক জায়গায় নিয়ে গেল, ওই জায়গায় ধরে রাখার দায়িত্ব তো আমার না, ওটার জন্য তো অ্যাসোসিয়েশন আছে, ওটার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট আছে, এবং ওটার জন্য কি কি করতে হবে, ওইটার নিচে যে পাইপলাইনগুলো, ওগুলো কীভাবে স্ট্রং করা যায়, দেন আপনার চালু হবে দেশের ফুটবল। ওয়ার্ল্ড কাপ 4 বছর পর আসলে যেরকম আমরা আনন্দ করি, আপনারা আমাদের এখানে ফুটবলের পুরো সিজন জুড়ে আনন্দ, আপনারা আমাদের প্রোগ্রামে 1 মাসের জন্য ডাকেন, তখন 12 মাসের জন্য ডাকবেন। সেটি আমরা চাই সবসময় যে সব খেলা এগিয়ে যাক। আমি শেষের দিকে চলে আসছি, আমি হাবিবুর রহমানকে দিয়ে শেষ করবো। সার্বিকভাবে আমি যদি ওয়ার্ল্ড কাপ বলি বা বাংলাদেশের ফুটবল বলি, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এটি? আমরা কোথায় আছি বা বিশ্ব ফুটবল পাগল জাতি, এতে কোনো সন্দেহই নেই। ওয়ার্ল্ড কাপ আসুক আর যে মানে এশিয়া মাপের যদি আমি যাই, এশিয়ার শ্রেষ্ঠত্ব, সেই ক্ষেত্রে আমাদের আসলে কি কি করা দরকার? সেটার জন্য আমাদের আসলে এশিয়াটিক প্ল্যানটাই শুরুতে করা দরকার, যে ঠিক আছে আমরা স্টেপ বাই স্টেপ যাই। আগে আমরা এশিয়াতে ডমিনেন্সের একটা রাস্তা তৈরি করি, যাতে কোয়ালিফাইংটা সহজ হয়। ওয়ার্ল্ড কাপে একবার খেলে ফেললে ওই এক্সপিরিয়েন্সটা চলে আসবে। সেই জন্য বললাম না, শুরুতে ইনফ্রাস্ট্রাকচার লাগবে, আমাদের টার্ফ, ওয়ার্ল্ড কাপের টার্ফ আর আমাদের টার্ফ মিলবে না, বলের বাউন্স মিলবে না। এই জন্য আসলে আমি শুরুতে যেটা বলি সেটা হচ্ছে, গভর্নমেন্ট যদি ওইভাবে এই প্রজেক্ট নিয়ে, ধরেন ক্রিকেট বোর্ডে মনে হয় কত 1000 কোটি বা 900 কোটির উপরে এফডিআর পড়ে আছে, এরকম 1000 কোটি টাকা। আরো বেশি কি তা আছে? একটা কোণে খুঁজে দেয়। এখন ধরেন স্পোর্টসের সাইজ বিবেচনা করলে ক্রিকেট ফুটবলের কাছে হলো শিশু, মানে গ্লোবাল সাইজটা বিবেচনা করলে ফুটবলের কাছে ক্রিকেট হলো শিশু। কিন্তু আপনি সেই স্পোর্টসে এতটুকু দিলে আমার মনে হয় অর্ধেকটা, অ্যাটলিস্ট যদি অর্ধেকটা দিয়ে শুরু হয়, ফুটবলটাকে আগে বাড়ানো। গ্রামে গঞ্জে, বাংলাদেশের গ্রামে গঞ্জে কি ক্রিকেট, মানে ক্রিকেটের যে ক্রেজ, ক্রিকেট খেলার টুর্নামেন্ট দেন, 10-20 লোকও দেখতে আসবে না। আপনি হাই স্কুল মাঠে একটা ফুটবল টুর্নামেন্ট দিয়ে দেখেন গ্যালারিতে জায়গা দিতে পারেন কিনা। তো তাইলে আপনি স্টেডিয়াম দেন, গ্যালারি দেন, পাবলিক টিকিট কেটে খেলা দেখবে, স্পন্সর যাবে, আস্তে আস্তে মানুষের আগ্রহ বাড়বে যে আজকে যাই একটা মজা পাইলাম।
তাহলে হচ্ছে মানুষের এবং ইয়াং জেনারেশনের স্কিন আসক্তি কমে যাবে, মাদক কমে যাবে যদি ফুটবলের প্রসার করা স্পোর্টস যায়। পুরো ক্রীড়াঙ্গনটা না, যদি আমরা তো আপনি- একসময় স্টেডিয়ামে গিয়ে খেলা আপনি দেখছি। ক্রীড়াঙ্গন যদি আপনি ঢালাই ভাবে ধরেন সুন্দরভাবে আপনি সাজানো হয় যে সব চেঞ্জ হয়ে কলকাতায় যাবে। দেখেন ওই যে মোহনবাগান আর আর ইস্ট আবাহনী মোহামেডান মানেই আমাদেরকে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে এখন ওই ক্রেজটা কোথায়? ক্রেজটা তৈরি করা সম্ভব, কারণ ওয়ার্ল্ড কাপ দেখেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি একটা খেলার একটা ক্লিপ ভাইরাল হয়ে গেলে, একটা পোলা সুন্দর ড্রিবলিং করছে, এটা মিলিয়নের উপরে ভিউ হয়ে যায়। তো তখন যখন এই মাঠেই খেলা হচ্ছে, এটা যখন মানুষ জানবে, মানে লোকাল তো যাচ্ছে, আবার ধরেন বাইরে থেকেও খেলা দেখতে আসবে, জেলা ভিত্তিক যদি দেন, এই জেলার দর্শক ওই জেলায় যাবে, ওই মানে একটা সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, একটা সুন্দর প্রপার প্ল্যান করলে, সেকেন্ডারি লিগ দিয়ে চালু করলে দেশের নিম্ন পর্যায় থেকে ফুটবলার তুলে আনা সম্ভব। এবং যদি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ফুটবলারদের স্যালারি নিশ্চিত করা যায়, মিনিমাম স্যালারি, মানুষ 10,000 20,000 টাকা কামানোর জন্য গার্মেন্টসে জব করে, রাত দিন হাড় ভাঙা খাটুনি করে, ওভার টাইম করে। সেই ছেলেটা যদি এই টুকটের পায়, দেখা যাচ্ছে সে খুব ভালো ফুটবলার, কিন্তু সে গার্মেন্টসে জব করছে। সে যদি এটা টের পায় যে আমি 50,000 টাকা পাইতে পারি এবং আমি একটা স্পন্সর পাইতে পারি, আমি এইভাবে পেশাদার লিগে অনেক উপরে যাইতে পারি, আমাদের মেইন জিনিস কি সিকিউরিটির অভাব। বাস্তব জি। আমাদের বাস্তব হলো মানে সিকিউরিটি, financial freedom টা লাগবে। আপনি ফাইনান্সিয়ালি সিকিউরিটি না পাইলে আপনি তো সেটাই গার্মেন্টসে আমি বলছিলাম যে ওই ফুটবলার জিনিসটা হয়ে কি আসলে করবে? গভর্নমেন্টের দিক থেকে যা বাজেট যদি আসে, তাহলে ফাইনান্সিয়াল একটা মডেল আসে। একটা মানুষ গার্মেন্টসে চাকরি করলে 15,000 টাকা পায়, সে যদি চিন্তা করে আমি 30,000 টাকা পাবো ফুটবল খেললে, তাহলে সে ফাইনান্সিয়ালি সিকিউরিটিটা পাইলো এবং তার বেস্ট পারফর্মটা আপনি তখনই দেখতে পাবেন, তোর মাথায় যখন তার প্রেশার থাকবে না। স্বপ্ন খালি দেখলেই হবে না, বাস্তবতা প্যাশনকে আসলে পেশা বানানো সম্ভব যদি সেখানে দেশ আগায় আসে, গভর্নমেন্ট আগায় আসে। আমরা তো কত আননেসেসারি মেগা প্রজেক্টেও টাকা খরচ করি আসলে। তো করি না, একদিন চেষ্টা করে দেখি না। বাজেটে যদি ফুটবলটা একটু আসে। এটাই সময় আসলে যখন একটা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইংল্যান্ডে ছিলেন, তো উনি ফুটবল কালচারটা, সেখানকার ফুটবল দেখে কালচারটা আসছে উনি, নিশ্চয়ই জানেন। সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট তো কালচার আসলে ইংল্যান্ড। ওনার দিক থেকেই একটা ইনিশিয়েটিভ যদি আসে, আমার মনে হয় আমাদের দেশের ফুটবলের একটা গণজাগরণ তৈরি করা সম্ভব। এবং এটাও ওনার কাজের একটা রিমার্ক হয়ে উঠতে পারে যে বাংলাদেশে নতুন ফুটবল এনে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী।